আজ আপনাদের একটি ইরানি মুভির গল্প শোনাবো। মুভির নাম আইডেন্টিটি অর্থাৎ পরিচয়। এটি সমাজের এক নিচু শ্রেণীর মানুষদের গল্প, পথ শিশুদের গল্প। যে গল্পটি খুবই সাদামাটা, কিন্তু আপনি চাইলে অনেক কিছুই অনুভব করতে পারবেন। আর গল্প শুরু করার আগে আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, ঠান্ডা লাগার কারণে ভাঙা গলায় এক্সপ্লেন করতে হচ্ছে। তো আর কথা না বাড়িয়ে চলুন মুভির মূল গল্পে যাওয়া যাক। মুভির শুরুতে আমরা একটি কাগজ ছাপাখানা দেখতে পাই, যেখানে কিছু লিফলেট প্রিন্ট করা হচ্ছিল। এগুলোকে বলা হয় ভাগ্যের লিফলেট, যেগুলো দিয়ে শহরে ভিক্ষা করা হয়। দৃশ্য এখান থেকে চলে আসে একটি আন্ডারগ্রাউন্ডে, যেখানে আমরা কিছু ছায়ামূর্তি দেখতে পাই। এখানে একজন লোক বাচ্চাদের ভিক্ষা করার জন্য দৈনিক ভিত্তিতে টাকা দিচ্ছে। ওই বাচ্চাগুলোর মধ্যে একজনের নাম মাহাদি আর একজনের নাম মর্তুজা। মর্তুজা আগে থেকে এই কাজ করে, আর মাহাদি আজ প্রথম এসেছে। মর্তুজা তাকে নিয়ে এসেছে। ওখানে লোকটি মর্তুজাকে বলে, তুমি মাহাদিকে খুব ভালোভাবে বুঝিয়ে দিও, সময় মতো আমার টাকা ফেরত না দিলে কি হবে। আর এখান থেকে দৃশ্য চলে আসে একটি বাসের ভেতরে। বাসটিকে সাধারণ বাস মনে হলেও আসলে তা নয়, এটা সিটি কর্পোরেশনের বাস। আর বাসের ভেতরে এই যে লোকগুলোকে দেখতে পাচ্ছেন, এরা কেউ রাস্তার হকার আর কেউ ভিক্ষুক। এদেরকে সিটি কর্পোরেশনের লোক ধরে নিয়ে যাচ্ছে। আর এই যে বাচ্চাটিকে দেখতে পাচ্ছেন, ওর নামই মাহাদি, যে আজ প্রথমেই কাজে এসেছিল। অন্যান্যদের সাথে সেও ধরা পড়েছে। কিছু সময় পর বাসের মধ্যে থাকা লোকগুলোর মধ্যে গ্যাঞ্জাম শুরু হয়ে যায়। তারা একজন আরেকজনের সাথে ঝগড়া শুরু করে দেয়। তখন বাসে থাকা সিটি কর্পোরেশনের কর্মকর্তা হোসেন সাহেব সবাইকে শান্ত করার চেষ্টা করেন, কিন্তু তারপরও কথা কাটাকাটি চলতেই থাকে। বাস একটি বড় রাস্তায় এসে থেমে যায়। এখান থেকে উপরে উঠতে হবে, তাই যাত্রী নিয়ে বাসের পক্ষে উপরে ওঠা সম্ভব না। সবাইকে বাস থেকে নামতে বলা হয়। একে একে সবাই বাস থেকে নামে। তারপর হোসেন সাহেব সবাইকে লাইন করেন, আর এক লাইনেই সবাই হেঁটে হেঁটে উপরে উঠছিল। এরপর সবাইকে একটি নির্দিষ্ট জায়গায় নিয়ে আসা হয়। হোসেন সাহেব সবাইকে গেটের মধ্যে ঢুকাচ্ছিলেন। তিনি প্রত্যেককে কাউন্ট করছিলেন। এখানে আগে থেকে অনেক লোক উপস্থিত ছিল। এদেরকেও শহরের বিভিন্ন জায়গা থেকে ধরে নিয়ে আসা হয়েছে। এরা বেশিরভাগই হকার এবং ভিক্ষুক, যারা অবৈধভাবে রাস্তায় রাস্তায় মাল বিক্রি করে অথবা সে ভাগ্যের লিফলেট বিক্রি করে। এটা সিটি কর্পোরেশনের একটি বিশেষ অফিস। সবাইকে মূলত এখানে নিয়ে আসা হয়েছে মালগুলো ফেরত দেওয়ার জন্য, যেগুলো এই লোকগুলোকে গ্রেপ্তার করার সময় জব্দ করা হয়েছে। সবাই নিজেদের মধ্যে হট্টগোল করছিল। তখন সেখানে হোসেন সাহেব এসে চিৎকার চেঁচামেচি করে আর তাদেরকে একটি হলরুমে যেতে বলে। সবাই ধীরে ধীরে সেই হলরুমের মধ্যে প্রবেশ করে, কিন্তু বাচ্চা ছেলে মাহাদি বুঝতে পারছে না যে সে কি করবে। সে ওই পুরো এরিয়া একবার এদিকে যাচ্ছে একবার ওদিকে। এদিকে একজন অফিসার ওই হলরুমের মধ্যে বসে এক একজনকে ডাকছে আর তাদেরকে জিজ্ঞাসাবাদ করছে। বেশিরভাগ লোকে বলে তারা প্রথম হকারের কাজ করেছে। তখন অফিসার তাচ্ছিল্য করে বলে, এখানে যারা ধরা পড়ে তারা প্রায় সবাই বলে যে তারা প্রথমেই কাজ করেছে। ওই অফিসার এইসব লোকের পুরনো হিস্ট্রি চেক করে। এই লোকটিরও কিছু জুতো জব্দ করা হয়েছে। অফিসার লোকটিকে শেষবারের মতো ওয়ার্নিং দিয়ে দেয় আর তার হাতে একটি স্লিপ দেয়, বলে এটা ওখানে দেখালেই আপনার মালগুলো ফেরত দিয়ে দিবে। লোকটি স্লিপ নিয়ে হলরুম থেকে বের হয়। মাহাদি তখন তার পিছু ধরে যে আপনি আমাকে প্লিজ আপনার সাথে নিয়ে চলুন। লোকটি বলে আমি আমার নিজের সমস্যা নিয়েই বাঁচি না, আবার এই আপদ আসলো কোথা থেকে। মাহাদি অনেক রিকোয়েস্ট করে, কারণ বাচ্চা ছেলেটি বুঝতে পারছে না যে সে আসলে কিভাবে এখান থেকে মুক্তি পাবে। লোকটি তখন হোসেন সাহেবের কাছে যায়। হোসেন সাহেব তার মালের বিবরণ জিজ্ঞেস করে। তারপর তিনি হাতের ইশারে একটি স্টোর রুম দেখিয়ে দেয়। লোকটি তার মালগুলো আনার জন্য সেদিকেই যায়। এদিকে অফিসার আরো একজনকে জিজ্ঞাসাবাদ করছেন। লোকটির কথায় অফিসার বুঝে ফেলে এই লোকটি ভিক্ষুক। তিনি একজন নিরাপত্তা কর্মীকে বলেন ওনাকে 1 মাসের জেল দিয়ে দিন। লোকটি অফিসারকে অনেক বোঝানোর চেষ্টা করে আসলে ইরানে এমন ওপেনলি ভিক্ষা করা বেআইনি। লোকটিকে সেখান থেকে নিয়ে যাওয়া হয়। এদিকে মাহাদি ওখান থেকে বের হওয়ার জন্য ওই লোকটির পিছনে এখনো ঘুরঘুর করছে, কিন্তু কোনো লাভ হয় না। লোকটি সেখান থেকে চলে যায়। মাহাদির সময় কোনোভাবেই কাটছে না। সে কি করবে কিছুই বুঝে উঠতে পারছে না। বাচ্চা ছেলেটি মাথা নিচু করে চুপচাপ বসে আছে। এখানে তো প্রত্যেকদিন অনেক লোককে নিয়ে আসা হয়, তাই এখানে একটি ফোনের বুথও রয়েছে, যাতে করে এখানে আটকে থাকা লোকগুলো তাদের পরিবার এবং আত্মীয় স্বজনকে জানাতে পারে। মাহাদির সাথে সকালবেলা আসা একজন লোক তার ওয়াইফকে ফোন করে জানাচ্ছিল, তুমি চিন্তা করো না, আমি কয়েক ঘন্টার মধ্যেই ফিরে আসব। লোকটি বিল পরিশোধ করে সেখান থেকে চলে যায়। এরপর মাহাদি সেখানে আসে। মাহাদি বুথের লোকটিকে রিকোয়েস্ট করে, আমি কি একটি কল করতে পারি? লোকটি বলে অবশ্যই, কিন্তু তার জন্য তোমাকে টাকা দিতে হবে। মাহাদি বলে আমার কাছে তো কোনো টাকা নেই, আপনি দয়া করে আমাকে একটি কল করতে দিন, আমার মা আসলে আপনাকে টাকা দিয়ে দিব। লোকটি কিছু না বলে মাহাদিকে ফোনটি বাড়িয়ে দেয়, কিন্তু মাহাদি তো ছোট মানুষ, ফোনটি সে ঠিকভাবে ধরতে পারছিল না। তখন বুথের লোকটি তাকে ভেতরে আসতে বলে। এরপর লোকটি মাহাদির কাছে তার মায়ের ফোন নাম্বার জিজ্ঞেস করে। মাহাদি মনে করে করে বলছিল। লোকটি ডায়াল করে ফোনটি মাহাদির হাতে দেয়। মাহাদি খুব আশা নিয়ে অপেক্ষা করতে থাকে, কিন্তু ওপাশ থেকে কেউ ফোনটি রিসিভ করছে না। এভাবে বেশ কিছুটা সময় কেটে যায়। লোকটি বাইরে থেকে ঘুরেও আসে, এখনো মাহাদির মা ফোন রিসিভ করেনি। তখন লোকটি মাহাদিকে বলে, তোমার মা কি বাসায় রয়েছে? মাহাদি বলে, আমার মা বাইরে কাজ করে আর এই নাম্বারটা আমাদের বাড়িওয়ালার। লোকটি বলে, তাহলে তুমি পরে আবার চেষ্টা করো। মাহাদি বাইরে এসে অপেক্ষা করতে থাকে। এখনো সেখানে
সেখানে অনেক লোকের ভিড়, সবাই নিজেদের মধ্যে গল্প করে সময় কাটাচ্ছিল। তখন আরো একটি গাড়ি আসে, নতুন করে আরো কয়েকজনকে ধরে নিয়ে আসা হয়েছে, তাদেরকে ভ্যান থেকে নামানো হচ্ছিল। এর মধ্যে মাহাদির থেকে বয়সে কিছুটা বড় একটি ছেলে নামে, এই ছেলেটির নামই মর্তুজা। মাহাদি মর্তুজাকে দেখে চিৎকার করে ওঠে আর দৌড়ে তার কাছে যায়। মর্তুজা জিজ্ঞেস করে তুমি কিভাবে ধরা পড়লে? মাহাদি বলে আমি দৌড়ানোর চেষ্টা করেছিলাম। মর্তুজা বলে আমাদের এখন কি হবে বুঝতে পারছি না, বসকে কি জবাব দিব? মাহাদি বলে আমরা আর ওখানে কাজ করব না। মর্তুজা বলে তা ঠিক আছে, অন্য কোনো কাজ খুঁজে নিব, চলো ভিতরে যাই। বাচ্চা ছেলে মাহাদি মর্তুজাকে পেয়ে এক ভরসা পেয়েছে, তার এখন আর একাকিত্ব বোধ হচ্ছে না, মনে মনে সে সাহস পেয়েছে। তারা দুজন একটি জায়গায় এসে গল্প করছিল আর প্ল্যানিং করছিল এখান থেকে বের হওয়ার পর কিভাবে তাদের বসের টাকাগুলো ফেরত দিবে যেগুলো তারা সকালবেলা নিয়েছিল। মর্তুজা তখন আপন মনেই মাহাদিকে বলে একটা ফোন করা গেলে খুব ভালো হতো। মাহাদি বলে এখান থেকে ফোন করা যায় তো, তবে টাকা দিতে হয়। মর্তুজা বলে সমস্যা নেই, আমার কাছে টাকা আছে। মাহাদি মর্তুজাকে সেই ফোন বুথের কাছে নিয়ে যায়। একজন লোক অলরেডি কথা বলছিল, মর্তুজা তাকে পেছন থেকে তাড়া দেয়। লোকটি ফোন রেখে টাকা দিয়ে চলে যায়। এবার মর্তুজা বুথের লোকটিকে বলে একটি কল করা যাবে? লোকটি বলে হ্যাঁ, তবে টাকা লাগবে। মর্তুজা বলে সমস্যা নেই, মর্তুজা তো অনেক আগে থেকে হকারির কাজ করে, তাই সে এইসব বিষয়ে অনেক অ্যাডভান্স। সে নিজে নিজেই ফোন থেকে ডায়াল করে তার বড় বোনকে কল করে আর সে তার বোনকে বলে আপু আমি আবার ধরা পড়েছি। তার বোন ফোনের উপর থেকে তাকে অনেক বকাঝকা করছিল। মর্তুজা তার বোনকে বোঝাচ্ছে এমনটা আর হবে না, আমার কাছে একটা টাকাও নেই, আর তুমি আসার সময় আমার জন্য কিছু খাবারও নিয়ে এসো, সকাল থেকে এখনো কিচ্ছু খাইনি। মর্তুজা ফোন রেখে দেয় আর বুথের লোকটিকে টাকা বুঝিয়ে দেয়। এরপর সময় কাটানোর জন্য তারা দুজন বাইরে একটি রঙের কৌটো নিয়ে ফুটবল খেলছিল, কিন্তু হঠাৎ করেই মাহাদি জোরে একটি শুট করে বসে আর কৌটোটি যে ওখানের একটি লোকের গায়ে লাগে। মর্তুজার মাথায় হাত, সে দৌড়ে লোকটির কাছে যায় আর তাকে সরি বলতে থাকে, কিন্তু লোকটি খুবই ক্ষেপে যায়। সে মর্তুজাকে ধাক্কা দিতে থাকে। মর্তুজা বলে আমি আপনাকে সরি বললাম, কিন্তু লোকটি কোনো কিছুই শুনবে না। সে মর্তুজাকে তাড়া করে আর তখনই সেখানে বাধা হয়ে দাঁড়ায় মর্তুজার বোন। সে এতক্ষণে চলে এসেছে। সে সেবার ওই লোকটির উপর চিৎকার চেঁচামেচি শুরু করে, বাচ্চাদের সাথে আপনি এমন কেন করছেন? ও তো আপনাকে সরি বলছে। লোকটি তাও কিছু শুনছে না। পেছন থেকে মর্তুজা এবার ওই লোকটিকে অনেক গালমন্দ করছে। দুজনের মধ্যে মারামারি প্রায় বেঁধেই যাচ্ছিল। মাঝ থেকে মর্তুজার বোন বাধা দেওয়ার চেষ্টা করছে। লোকটি মর্তুজার বোনের সাথেও খারাপ ব্যবহার করে। তখন মর্তুজার বোন লোকটিকে একটি থাপ্পড় মারে। পরিবেশ একদম নিস্তব্ধ হয়ে যায় আর সে ওই লোকটিকে বলে একজন মহিলার সাথে কিভাবে ব্যবহার করতে হয় তা এখনো শেখেননি। এরপর মর্তুজার বড় বোন মর্তুজাকে বকাঝকা শুরু করে। ভদ্রমহিলা কাঁদছিলেন। তিনি বলেন তোকে নিয়ে আমাদের কত স্বপ্ন, তুই পড়াশোনা করবি, তুই কিনা এসব করিস, আর কত কষ্ট দিবি আমাদের। মর্তুজা বলে দেখো আপু, আমি একজন পুরুষ মানুষ, তোমার বিয়ে হয়ে গিয়েছে, পরিবারের দায়িত্ব আমাকেই নিতে হবে। মর্তুজার বড় বোন কোনো কথাই শুনতে রাজি না। হঠাৎই তার চোখ যায় মাহাদির দিকে, কারণ মর্তুজার মাহাদিদের বাসা তো পাশাপাশি। তিনি যে মাহাদিকে জিজ্ঞেস করেন তুমি এখানে কি করছো? মাহাদি মাথা নিচু করে থাকে। মর্তুজা বলে ওকেও ধরে নিয়ে এসেছে। মর্তুজার বোন বলে ধরে নিয়ে এসেছে মানে? তিনি মাহাদিকে জিজ্ঞেস করেন তোমার মা কি বিষয়টি জানে? মাহাদি বলে না। ভদ্রমহিলা মর্তুজাকে বলে চল ভেতরে যাই। তিনি মর্তুজাকে নিয়ে অফিসারের কাছে আসেন। অফিসার তাকে দেখা মাত্রই চিনতে পারে। তিনি বলেন আপনি আবারও এসেছেন? মর্তুজার বোন বলে আমার ভাই আবারও ধরা পড়েছে। অফিসার বলে দেখুন এখন আর কিছু করার নেই, ওকে সংশোধনাগারে যেতে হবে। মর্তুজার বড় বোন তখন অনেক রিকোয়েস্ট করতে থাকে, কিন্তু অফিসার কোনো কথাই শুনতে নারাজ। তিনি বলেন আপনার ভাই এর আগেও ধরা পড়েছে, ওর এখন স্কুলে যাবার বয়স। তখন মর্তুজার বড় বোন অনেক কান্নাকাটি করতে থাকে। তিনি তার ছোট ভাইকে বাঁচানোর জন্য বলতে থাকেন আমাদের অভাবের সংসার, আমার বিয়ে হয়ে গিয়েছে, সংসার ওই চালায়, আপনি দয়া করুন, আর আমি আপনাকে প্রমিস করছি ওকে আর কখনো এই কাজ করতে দিব না। কিন্তু অফিসারের মন তাতেও গলে না। সে বলে এমন প্রমিস অনেকেই করে, ওকে আজ সংশোধনাগারে যেতেই হবে। এদিকে মর্তুজার বড় বোনও নাছরবান্দা, তিনিও এক নাগারে কেঁদেই চলেছেন, এটাই শেষবার, আর কখনো আমার ভাই এখানে আসবে না, আমি সবসময় ওকে আমার সাথেই রাখবো। অফিসারও আপন মনে অন্য কাজ করে যাচ্ছিলেন, কিন্তু মর্তুজার বোনের কান্না এতটাই প্রখর হয় শেষমেশ তার মন গলতে বাধ্য হয় আর বলে এটাই শেষবার, এরপরে যেন কখনো আর ওকে না দেখি। মর্তুজার বড় বোন প্রমিস করে। এদিকে আমরা বাইরে সেই লোকটিকে দেখতে পাই যার সাথে মর্তুজার ঝামেলা হয়েছিল। সে সবার উদ্দেশ্যে বলছে দেখুন আমিও আপনাদের মতোই একজন, আপনারা সবাই এখানে আপনাদের পণ্যগুলো ফিরে পাওয়ার জন্য অপেক্ষা করছেন, আমিও করছি, কিন্তু সেটা অনেক সময় সাপেক্ষ আর অনেক বিচারের মধ্যে দিয়ে যেতে হবে। কিন্তু আপনারা সবাই দেখেছেন আমি এখানকার অফিসার হোসেন সাহেবের পরিচিত, তার সাথে কথা বলেছি। তিনি আমাকে গোপনে বলেছেন যদি আপনারা সবাই 500 করে টাকা দেন তাহলে তিনি আপনাদের সকল আটকে পড়া মালগুলো ছাড়িয়ে দিবেন। কারা কারা আমার কথায় রাজি আছেন সবাই হাত তুলুন। সবাই রাজি হয়, শুধুমাত্র একজন ছাড়া। সে বলে আমি 1 টাকাও দিব না। লোকটি বলে ঠিক আছে, আপনার যা ইচ্ছে তাই করুন। লোকটি তার এক চামচাকে পাঠায়, সে সবার কাছ থেকে টাকা কালেক্ট করে আর সকল টাকা এক জায়গায় করে সবাই উল্লাস করে, কারণ কিছুক্ষণের মধ্যেই তাদের মুক্তি মিলছে। অন্যদিকে দেখা যায় মর্তুজা জিদ করে বসে আছে, সে মাহাদিকে ছাড়া যাবে না, তাই সে তার বোনকে অনুরোধ করে তার মতো করে মাহাদিকেও ভেতর থেকে ছাড়িয়ে আনার
জন্য। তখন মুর্তজার বড় বোন বলে, দেখ আমরা প্রতিবেশী, আমার কথায় ছাড়বে না। মুর্তজাও নাছরবান্দা, সে বলে আমি মাহাদিকে ছাড়া এক পাও কোথাও যাচ্ছি না, তোমার ইচ্ছে হলে তুমি চলে যাও। মুর্তজার বড় বোন পড়েছে বিপদে, তাই সে বাধ্য হয়ে আবারও ভেতরে ঢোকে আর অফিসারকে অনুরোধ করে মাহাদির জন্য। অফিসার বলে, আপনি আবারও এসেছেন, আপনার ছোট ভাইকে ছেড়েছি, আর ওই বাচ্চাকে তার বাবা মা ছাড়া আমি আর কারো কাছে ছাড়তে পারবো না। মুর্তজার বড় বোন বোঝাতে থাকে, আমি ওর বড় বোনের মতোই, আমরা পাশাপাশি বাসায় থাকি, আপনি শুধু একটু সাইন করে দিন, এমন ভুলও আর কখনোই করবে না। লোকটি তখন খেপে যায়, সে বলে এটা কোনোভাবেই সম্ভব না। এভাবে বাকবিতণ্ডা চলতে থাকে। অফিসারের একটি কল আসে। কল শেষে তিনি ওখানে দাঁড়িয়ে থাকা কয়েকজনের উপরে চিল্লাচিল্লি করতে থাকে। এক কথায় দুই কথায় মুর্তজার বোনের সাথেও তার ঝগড়া শুরু হয়ে যায়। অফিসার এবার খুবই রেগে যান আর তিনি হোসেন সাহেবকে বলেন এই মহিলাকে এখান থেকে বের করে দেওয়ার জন্য। মুর্তজার বড় বোন গালমন্দ করতে করতে ভেতর থেকে বাইরে বের হয়। এরপর তিনি মাহাদিকে বলে, আমি তোমার মাকে কল দিচ্ছি। মাহাদি বলে, আমি কয়েকবার দিয়েছি, এখান থেকেই কল করা যায়। ভদ্রমহিলা মাহাদিকে আশ্বাস দেয়, তুমি চিন্তা করো না, আমি বাসায় যেয়ে তোমার মাকে খবর দিব। তিনি ব্যাগ থেকে কিছু টাকা বের করেন আর মাহাদিকে বলেন, এই টাকাগুলো রাখো, কিছু খেয়ে নিও। মাহাদি বলে, দরকার নেই। তারপর ভদ্রমহিলা জোর করেই মাহাদিকে টাকাগুলো দেয়। মুর্তজা মাহাদিকে আশ্বাস দেয়, তুমি চিন্তা করো না, তোমাকে এখান থেকে ছাড়ানোর সর্বোচ্চ চেষ্টা করব। মুর্তজা মাহাদির কাছ থেকে বিদায় নিয়ে চলে যায়। যাবার সময় সে বারবার পিছিয়ে ফিরে তাকাচ্ছিল। অন্যদিকে আমরা দেখতে পাই সেই লোকগুলো সবাই হোসেন সাহেবকে ঘিরে ধরেছে। হোসেন সাহেবও তাদেরকে অনেক বকাঝকা করছে। পৃথিবীতে বোকা মানুষের নাম শুনেছি, কিন্তু আপনারা যে এত বোকা সেটা আগে বুঝতে পারিনি। ওই লোকটি আমার সাথে একবার কথা বলেছে দেখে সে আমার সেক্রেটারি, তাকে দিয়েছেন আপনারা ঘুষ। এখানে আমার কিছু করার নেই, সেটা আমার কোনো অপরাধ না, বরং আপনারা ঘুষ দিয়েছেন সেটা অপরাধ। কিন্তু ওই লোকগুলো কোনো কথাই শুনতে রাজি না, তারা এখান থেকে মুক্তি চায়। হোসেন সাহেব তাদের বোঝানোর চেষ্টা করেন, শেষে চিৎকার করে বলেন, আমার কিছু করার নেই। বুঝতেই পারছেন কি একটা অবস্থা। এই লোকগুলো এখানেও প্রতারিত হয়েছে। মেহেদি বাইরে হাঁটাহাঁটি করছিল, তারপর সে আবার সে ফোন বুথের কাছে যায় আর লোকটিকে অনুরোধ করে আবারও একটু কল করার জন্য। লোকটি মাহাদির কাছ থেকে আবারও নাম্বার নেয়। মাহাদি ফোনটা কানে চেপেই আছে, কিন্তু ওপাশ থেকে এখনো কেউ রিসিভ করছে না। ফোন কেটে গেলে লোকটি বলে, আবারও ডায়াল করো। মাহাদি বলে, দরকার নেই। মাহাদি সেখান থেকে বের হয়ে আপন মনেই হাঁটছে। বাচ্চাটি অনেক ক্লান্ত, সেই সকালে এখানে এসেছে। সে তার হাত মুখগুলো ধুয়ে নেয়। সময়ের সাথে সাথে এখানে আটকে পড়া লোকের সংখ্যাটাও কমে এসেছে। কেউ এখান থেকে চলে গিয়েছে আর কেউ বাসে উঠে বসেছে সংশোধনাগারে যাওয়ার জন্য। মেয়েদের সামনে আর মাত্র 2-3 জন লোক দাঁড়িয়ে আছে। ওখানে মেয়েদের থেকে বড় আরো একটি ছেলে ছিল। সে জিজ্ঞেস করে, তুমি কিভাবে ধরা পড়েছো? মাহাদি বলে, ভাগ্য বিক্রি করতে যে, অর্থাৎ ভাগ্যের সেই লিফলেট, অনেকটা রাশি ফলের মতো। ছেলেটি বলে, এসব কাজ কেন করো? আমার কাছে আরো ভালো কাজের অফার আছে, তাতে তোমার টাকা আরো বেশি ইনকাম হবে। মেয়েদিও আগ্রহ দেখায়। ছেলেটি বলে, তাহলে এখন আমার কথা শোনো, আমি এখন এখান থেকে পালাবো, আর আমি তোমাকে ডাক দিলে তুমি আমার পিছু পিছু আসবে। এটা বলে সেই ছেলেটি সেখান থেকে দৌড় দেয়। এদিকে লাইনটি আরো ছোট হয়ে এসেছে। হোসেন সাহেব মেহেদিকে বলে, তুমি এখানে কেন দাঁড়িয়ে আছো? তোমার কোনো মাল আটকে আছে? মাহাদি বলে, না, আমাকে এমনি ধরে নিয়ে আসা হয়েছে। কথা বলতে বলতে হোসেন সাহেব আবারও ভিতরে যায়। এর মধ্যে সেই ছেলেটি দৌড়ে আসে। মাহাদি বলে, আমি জানতাম তুমি এখান থেকে পালাতে পারবে না। ছেলেটি বলে, আসলেই এখান থেকে পালানো সম্ভব না, কিন্তু আমাদের কোনো একটা আইডিয়া বের করতে হবে। এর মধ্যে হোসেন সাহেব এসে মেহেদি আর ওই ছেলেটি দুজনকেই ডাক দেয়। আজকের মতো এখানের কার্যক্রম প্রায় শেষ। এখন বাকি যারা রয়েছে তাদেরকে বাসে ওঠানো হচ্ছে সংশোধনাগারে নিয়ে যাওয়ার জন্য। মেহেদি ওঠার আগে ওই বাসের লোককে জিজ্ঞেস করে, আঙ্কেল আপনার ফোনটা একটু দেওয়া যাবে? আমি আমার মাকে একটু কল করতাম। আমার মা জানে না যে আমাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে। দৃশ্য এখান থেকে চলে আসে ইরানের একটি পাবলিক টয়লেটে। ইনি হচ্ছেন মেহেদির মা। তিনি এমন পাবলিক টয়লেট ক্লিনিং এর কাজ করেন। সারাদিনই তাকে কাজ করতে হয়। আসলে মেহেদিরা এই শহরের না, তারা গ্রাম থেকে জীবিকার জন্য এখানে এসেছে। মেহেদির বাবাও নেই, মা আর ছেলে, এই দুজনের সংসার। সারাদিনের কষ্ট শেষে মেহেদির মায়ের আজকের মতো কাজ শেষ হয়। তিনি সবকিছু গুছিয়ে বের হন আর হাঁটতে হাঁটতে চলে আসেন বাস স্টপে। কিছুক্ষণের মধ্যে বাস চলে আসে। জানালার পাশের একটি সিটে বসেছেন তিনি। স্বপ্নালো চোখে বাইরের দিকে তাকিয়ে আছেন। বাস পৌঁছে যায় তার এরিয়ায়। এখানেই ছোট্ট একটি ঘর ভাড়া করে থাকে এই মা আর ছেলে। মেহেদির মা ঘরের মধ্যে প্রবেশ করেন। তিনি ঢুকে সবকিছু গোছগাছ করে নেন, তারপর নিজে ফ্রেশ হতে থাকেন। এখনো তিনি বোঝেননি যে মাহাদি বাসার মধ্যে নেই। কিছুক্ষণ পর তিনি বাইরে যেয়ে মাহাদিকে ডাকতে থাকেন, কিন্তু কোনো সারা শব্দ নেই। তারপর আপন মনে তিনি চুলোতে চা জ্বালান। তখনও তিনি মাহাদিকে ডেকেই চলেছেন। এরপর তিনি বুঝেছেন মাহাদি বাসার আশপাশে নেই। তিনি বাইরে বের হন আর প্রতিবেশীদের দরজায় কড়া নাড়তে থাকেন। সেখানেও কোনো সারা শব্দ নেই। তখন তিনি বাড়িওয়ালাকে ডাকতে থাকেন। বাড়িওয়ালা বলেন, আমি একটু ব্যস্ত আছি। মাহাদির মা অনেক রিকোয়েস্ট করে যাতে করে তাকে একটি কল করতে দেওয়া হয়। বাড়িওয়ালা তখন উপর থেকে নিচে নেমে আসে আর তার দরজা খুলে দেয়। মাহাদির মা টেলিফোনে ডায়াল করে কোথাও কল করছেন। ওপাশ থেকে ফোনও রিসিভ করে। তিনি বলেন, আপনি কি মিস সাদিকি বলছেন? আমি মাহাদির মা। মাহাদিকে বাসায় পাচ্ছি না, ওকে এখনো আপনাদের ওখানে? ফোনের ওপাশ থেকে বলে, মাহাদি তো আজ এখানে আসেইনি। মাহাদির মা বলে, কি বলেন? আমি অনেকক্ষণ বাসায়
এসেছি, আর এখানে এসে জানতে পারলাম ও সকালে বের হয়েছে। মাহাদির মা অনেক উদ্বিগ্ন হয়ে পড়েন। তিনি রিকোয়েস্ট করেন, আপনি প্লিজ থাকুন, আমি এক্ষুনি আসছি। মাহাদির মা আবারও রেডি হয়ে বের হয়ে যান। শহরের পথ ধরে তিনি হেঁটে হেঁটেই যাচ্ছেন। এটি মূলত একটি পথ শিশুদের স্কুল, যেখানে সমাজের বঞ্চিত বাচ্চারা পড়াশোনা করে। মাহাদি এখানেই পড়ে। তার মায়ের স্বাভাবিক স্কুলে পড়ানোর মতো সামর্থ্য নেই। মাহাদির মা উদ্বিগ্ন চোখ নিয়ে চারপাশে মাহাদিকে খুঁজছে, কিন্তু কোথাও মাহাদি নেই। তিনি একজন মহিলার কাছে এসেছেন। তিনি এই স্কুলের সহকারী। মাহাদির মা মিস সাদিকির কথা জিজ্ঞেস করলে তিনি জানান মিস সাদিকি কিছুক্ষণ আগে একটি জরুরি কাজে বের হয়ে গিয়েছেন, আজ আর তিনি আসবেন না। মাহাদির মা তখন সহকারীকে অনুরোধ করতে থাকেন মিস সাদিকিকে কল করার জন্য। তখন সহকারী মাহাদির মাকে বলে, আপনি উপরে যান, আমি আসছি। উপরে এসে সেই মহিলা টেলিফোনে কল করে আর বলে, ম্যাম, মাহাদির মা আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছে। মাহাদির মা খুবই উদ্বিগ্ন। তিনি সবকিছু খুলে বলেন। ফোনের ওপাশ থেকে মিস সাদিকি মাহাদির মাকে আশ্বাস করে, আমি দেখছি কি করা যায়, আপনি যে একটু থানায় কমপ্লেন করুন। মাহাদির মা ফোন রেখে দেন। তারপর তিনি আবারও হাঁটতে শুরু করেন। হাঁটতে হাঁটতে তিনি স্থানীয় থানায় এসেছেন। পুলিশ অফিসারকে তিনি সবকিছু খুলে বলছেন। পুলিশ অফিসার মাহাদির নাম জিজ্ঞেস করে, তার বয়স কত, কোন স্কুলে পড়ে। মাহাদির মা সবই বলে আর বলে স্কুলে পড়ে না, ও শ্রমজীবী বাচ্চাদের বিশেষ স্কুলে পড়ে। মাহাদির মা অনেক রিকোয়েস্ট করতে থাকে তার ছেলেকে খুঁজে দেওয়ার জন্য। অফিসার বলে, এখনো কেস ফাইল হয়নি, আর কেস ফাইল না হওয়া পর্যন্ত আমরা খুঁজতে বের হতে পারবো না। এরই মধ্যে পুলিশ স্টেশনে আরো একজন মহিলা আসে। মহিলাটি এসে চিৎকার চেঁচামেচি করতে থাকে। সে তার হারিয়ে যাওয়া কুকুরটি এখনো খুঁজে পায়নি। অফিসার বলে, দেখুন, অনেক মানুষও নিখোঁজ রয়েছে, আর আপনি আছেন আপনার কুকুর নিয়ে। এ কথা শুনে মহিলাটি অনেক খেপে যায়। শেষে দেখা, এই দেখুন আমার কুকুরের মেডিকেল কার্ড, এটা আমার কুকুরের পাসপোর্ট, আর আপনি বলছেন সামান্য কিছু। অফিসার অনেক খেপে যান। তিনি গার্ডকে নির্দেশ দেন ভদ্রমহিলাকে বাইরে নিয়ে যাওয়ার জন্য। এরপর অফিসার আবারও মাহাদির মায়ের সাথে কথায় ফিরে আসেন। তিনি মাহাদির মায়ের কাছে তার এবং মাহাদির আইডি কার্ড চান। মাহাদির মা বলে, আমার কাছে তো কোনো আইডি কার্ড নেই, আমরা গ্রাম থেকে এখানে এসেছি, সেগুলো তো গ্রামে রয়ে গিয়েছে। অফিসার বলে, তাহলে আমার কিছু করার নেই। মাহাদি যে আপনার ছেলে, এটা আমি কিভাবে বুঝবো? এ কথা শুনে মাহাদির মা কেঁদে ফেলেন। তিনি বলতে থাকেন, ও সামনে আসলেই আমাকে মা বলে ডাক দিবে। অফিসার বলে, এটা তো কোনো প্রমাণ না, প্রমাণ হচ্ছে আইডি কার্ড। মাহাদির মা অনেক কাঁদতে থাকে আর অফিসারকে রিকোয়েস্ট করতে থাকে, অনেক রাত হয়ে গিয়েছে, আমার ছেলেটা কোথায় আমি এখনো জানি না। অফিসার বলে, কিন্তু ডকুমেন্ট ছাড়া আমরা কোনো কাজ করতে পারবো না। সময়ের সাথে মাহাদির মায়ের কান্নার পরিমাণও বাড়তে থাকে। অফিসার একসময় গার্ডকে নির্দেশ দেন ওনাকে বাইরে নিয়ে যাওয়ার জন্য। গার্ড মাহাদির মাকে বাইরে নিয়ে যায়। মাহাদির মা বাসায় ফিরে আসেন। তখন তার বাড়িওয়ালার ওয়াইফ তাকে বলে, মাহাদি আমাকে কল করেছিল, ওকে সংশোধনাগারে নিয়ে যাওয়া হয়েছে। মাহাদির মা খুবই উদ্বিগ্ন হয়ে পড়েন। এই সংশোধনাগার আবার কোথায়? ওই ভদ্রমহিলা বলেন, যেখানে ভিক্ষুকদের ধরে নিয়ে যাওয়া হয়। এটা শুনে মাহাদির মা চিৎকার করে ওঠেন, আমার ছেলে ভিক্ষুক কখনোই হতে পারে না, আমি ওর জন্য সারাদিন এত কষ্ট করি। তিনি আবারও বাসা থেকে বেরিয়ে পড়েন সেই সংশোধনাগারের উদ্দেশ্যে। রাত এখন অনেক হয়েছে, তাই পাবলিক বাসগুলো এখন ফাঁকা। মাহাদির মা সেই সংশোধনাগারে এসে বসে আছে। কিছুক্ষণ পরে সেখানে দায়িত্বে থাকা অফিসার আসেন। মাহাদির মা তাকে সালাম দেয় আর বলে, আমার ছেলে আপনাদের এখানে আটকে আছে। লোকটি নিজের কাজ করছিলেন। তারপর ডেস্কে বসেন আর জিজ্ঞেস করেন, আপনার ছেলের নাম কি? মাহাদির মা মাহাদির পুরো নাম বলে। তখন অফিসার তার কম্পিউটারে সার্চ করছিল, কিন্তু তিনি মাহাদির মাকে জানান এই নামে তো এখানে কেউ নেই। মাহাদির মা তখন কান্না করে দেয়। তিনি বলতে থাকেন, আমি শুনে এসেছি ও এখানে আছে, ও আর কোথায় যাবে? অফিসার বলে, ওর নাম এখানে নেই, আর এতটুকু বাচ্চাকে দিয়ে কেন ভিক্ষা করান? মাহাদির মা কাঁদতে কাঁদতে বলে, এটা আপনি কি বললেন? ওকে বড় করার জন্য আমি কত কষ্ট করছি, গ্রাম থেকে শহরে এসেছি, পাবলিক টয়লেট পরিষ্কার করি, শুধুমাত্র এই ছেলেটাকে মানুষ করার জন্য। ওকে দিয়ে কখনো ভিক্ষা করাইনি। মেহেদির মা অনেক কাঁদছেন। এরই মধ্যে অফিসারের ফোনে আরো একটি কল আসে। নতুন একটি গাড়ি এসেছে আরো কিছু লোক সহ। অফিসার বলে, দেখি মেহেদির একটি ছবি দিন, খোঁজ নিয়ে দেখি নতুনদের মধ্যে মেহেদি রয়েছে কিনা। মেহেদির মায়ের দেওয়া ছবি নিয়ে অফিসার সেখান থেকে বেরিয়ে যান। মেহেদির মা আল্লাহর কাছে দোয়া করতে থাকেন যেন তিনি মেহেদিকে খুঁজে পান। অপেক্ষার সময় কাটছেই না। কিছুক্ষণ পর অফিসার ফিরে আসেন আর মেহেদির মাকে জানে মেহেদি এদের মধ্যে রয়েছে। মেহেদির মা স্বস্তির এক নিঃশ্বাস ফেলে, কিন্তু তখনই অফিসার মেহেদির মায়ের কাছে মেহেদির আইডি কার্ড চায়। মেহেদির মা আবারও কাঁদতে শুরু করে আর সেই একই কথাগুলোই বলতে থাকে যে মেহেদির আইডি কার্ড তার কাছে নেই। অফিসার তখন জানে, আমার কিচ্ছু করার নেই, এটা সরকারি নিয়ম, আমি নিয়মের বাইরে যেতে পারবো না। মেহেদির মা অনেক রিকোয়েস্ট করতে থাকে, আমার ছেলেটা সারা রাত এখানে থাকতে পারবে না, ওর এখানে অনেক কষ্ট হবে। অফিসার বলে, তাহলে আপনাকে একটি পিটিশন করতে হবে, আদালতের মাধ্যমে অনুমতি আনতে হবে। মেহেদির মা বলে, আমি একজন অশিক্ষিত মানুষ, আমি এত কিছু কিভাবে ম্যানেজ করব? অফিসার তাকে হাতের ইশারায় শান্ত হতে বলে। তারপর একটি কাগজের উপরে তিনি কিছু লিখে দেন আর বলেন, এই ঠিকানায় গেলে আপনার সমস্যার সমাধান হয়ে যাবে।
মেহেদির মা সাদা কাগজটি হাতে নিয়ে সেখান থেকে কাঁদতে কাঁদতে বের হন। তিনি বাসে করে কোথাও যাচ্ছিলেন। বাস একটি সিগন্যালে থামলে সেখানে একটি ছেলে ওঠে আর সে সবার উদ্দেশ্যে কাঁদতে কাঁদতে বলতে থাকে সে রাজধানী তেহরানে এসেছিল কাজের উদ্দেশ্যে, কিন্তু পকেটমার তার মানিব্যাগ নিয়ে গিয়েছে। তার কাছে এখন বাড়ি ফেরার টাকা নেই। সে সবার কাছে সাহায্য চাইতে থাকে, কিন্তু কেউই তেমন কোনো আগ্রহ দেখায় না, কারণ ছেলেটি একটি ভিক্ষুক। শহরের প্রায় সবাই জানে এটা তার পেশা। ছেলেটি নিজের আইডি কার্ডও দেখায়। তখন একজন যাত্রী বলে ওঠে, তোমার এই আইডি কার্ড ভুয়া। ছেলেটি তখন গালমন্দ করতে করতে বাস থেকে নেমে যায়। আমরা মাহাদির মাকেও বাস থেকে নামতে দেখি। সে ছেলেটির কাছে যায় আর জিজ্ঞেস করে কি হয়েছে। ছেলেটিও একই কথা বলতে থাকে, আমার কাছে বাড়ি ফেরার টাকা নেই। মাহাদির মা তখন ছেলেটির আইডি কার্ড দেখতে চায়। ছেলেটি মাহাদির মায়ের হাতে আইডি কার্ডটি দেয়। মাহাদির মা বলে এটা তো ভুয়া। ছেলেটি বলে এটা কি বলেন, আপনি আমার আইডি কার্ড ফেরত দিন। মাহাদির মা আইডি কার্ডটি তার ব্যাগে রেখে দেয় আর বলে তুমি চিৎকার করলে আমি পুলিশে কল দিব। তার থেকে আমি যেটা বলি সেটা শোনো। আমার কাছে একটি অ্যাড্রেস রয়েছে, আমি পড়াশোনা জানি না, তুমি আমাকে সেই অ্যাড্রেসে নিয়ে যাবে। বিনিময়ে আমি তোমাকে 2000 টাকা দিব, সেই সাথে ফেক আইডি কার্ডও ফেরত দিব। ছেলেটি নিরুপায়, তাই সে রাজি হয়ে যায়। পরবর্তী দৃশ্যে আমরা দেখতে পাই ছেলেটি মাহাদির মাকে নিয়ে একটি জায়গায় এসেছে। বাইরে প্রচন্ড শীত পড়েছে। মাহাদির মা বারবারই জিজ্ঞেস করেন আমরা কি সঠিক ঠিকানায় যাচ্ছি। ছেলেটি বলে হ্যাঁ, আমি এই এলাকা খুব ভালোভাবেই চিনি। তারা একটি বাসার সামনে এসে দাঁড়ায় আর ওই ছেলেটি যখন কলিং বেল দেওয়ার অভিনয় করছিল, আসলে সে একবারও কলিং বেলে টিপ দেয়নি। তখন মাহাদির মা বলে তোমাকে দিয়ে কাজ হবে না, আমাকেই বেল দিতে হবে। আর যখন মাহাদির মা বেল দিতে যায়, ছেলেটি মাহাদির মায়ের ব্যাগটি টান দিয়ে সেখান থেকে দৌড় দেয়। মাহাদির মা চিৎকার করতে থাকে। ছেলেটি তার আইডি কার্ড নিয়ে ব্যাগটি সেখানে ফেলে দৌড়ে চলে যায়। মাহাদির মা কাঁদছেন। দৃশ্য পরিবর্তন হয়। পরদিন সকালবেলা আমরা একজন মহিলাকে দেখতে পাই। ইনি একজন উকিল। তিনি মাহাদির মায়ের কাছে এসেছেন। মাহাদির মা দরজা খুলে দেয়। মহিলা বলেন আমার একটু দেরি হয়ে গেল, এই নিন পিটিশন ফাইল করা হয়ে গিয়েছে, এখন স্বাক্ষরের প্রয়োজন। আমি স্বাক্ষর করেছি, এবার আপনি করবেন। তারপর কয়েকজন প্রতিবেশী স্বাক্ষর প্রয়োজন। মাহাদির মা বলে আমি তো লেখাপড়া জানি না। মহিলা বলে আপনি শুধু নাম লিখে দিলেই হবে। মাহাদির মায়ের স্বাক্ষর শেষে তিনি বাড়িওয়ালাকে ডাক দেন স্বাক্ষর করার জন্য। বাড়িওয়ালা বলে এই ঝামেলার মধ্যে আমি নেই, এমনি আমার মাথার উপরে অনেক ঝামেলা, এখানে তো আরো অনেক প্রতিবেশী রয়েছে, আপনারা তার কাছে যান। সেই উকিল আর মাহাদির মা আরো বেশ কয়েকজন প্রতিবেশীর কাছে যায় আর তারা দুজন মিলে অনেকগুলো স্বাক্ষর জোগাড় করে। সবাই দ্বিধাহীন ভাবেই স্বাক্ষর দিচ্ছিল, কারণ তারা মাহাদি এবং মাহাদির মাকে খুব ভালোভাবে চেনে। পরের দৃশ্যে আমরা দেখতে পাই সেই কাগজটি নিয়ে মাহাদির মা বাসে করে রওনা হয়েছে কোর্টের উদ্দেশ্যে, কিন্তু সে ঠিকানাটা চেনে না। পাশে বসে থাকা মেয়েটিকে সে জিজ্ঞেস করে মা এই ঠিকানাটা কি তুমি চেনো। মেয়েটি হাসি মুখে উত্তর দেয় হ্যাঁ, আর কয়েকটা স্টপেজ পরেই আমি আসলে আপনাকে বলবো। মেহেদির মা অনেক খুশি হন। তিনি বলেন ঠিকানাটা তোমার হাতেই রেখে দাও, আমাকে শুধু স্টপেজে আসলে বলো। বাস এসে সেই স্টপেজে থামে। মেহেদির মায়ের সাথে ওই মেয়েটিও বের হয় আর সেখানে থাকা একজন লোক দেখিয়ে দেয় কোন দিকে যেতে হবে। দৃশ্য পরিবর্তন হয়। আমরা সেই অফিসারকে দেখতে পাই। সে ফোনে কথা বলছিল। তখন সেখানে মেহেদির মা ঢোকে। তিনি অফিসারকে বলেন আপনি যে কাগজ চেয়েছিলেন এখানে সেটা আছে, সেই পিটিশন কোর্ট থেকে নিয়ে এসেছি। লোকটি একটি দীর্ঘশ্বাস ফেলে বলে নিয়ে এসেছেন ঠিক আছে, তবে একটু দেরি হয়ে গিয়েছে। গতকাল রাতে যাদের এখানে আনা হয়েছিল তাদের আজ অন্য সেন্টারে পাঠিয়ে দেওয়া হয়েছে। মেহেদির মা এটা শুনে কাঁদতে থাকে। আপনি আমাকে বললেন এই কাগজ আনতে, এখন আমি আমার ছেলেকে খুঁজতে আবার কোথায় যাব। ভদ্রমহিলা অনেক কাঁদছেন। তখন সেই অফিসার বলে আপনি চিন্তা করবেন না। তিনি মেহেদির মাকে পানি দেন। ওই সেন্টার এখান থেকে খুব বেশি দূরে না, আমি আপনাকে নিয়ে যাচ্ছি। অফিসার রেডি হয়ে মেহেদির মাকে নিয়ে বের হয়। তারা গাড়িতে করে সেই সেন্টারের দিকে যাচ্ছে। গাড়ি একটি সেন্টারে পৌঁছায়, কিন্তু ব্যাকগ্রাউন্ড থেকে তাদের বলা হয় মেহেদিকে হাসান নামের কেউ এখান থেকে ছাড়িয়ে নিয়ে গিয়েছে। সেই অফিসার আর মেহেদির মা হাসানের ঠিকানা নিয়ে বের হয়। তারা নতুন একটি জায়গায় এসেছে। এখানে চারপাশে ধুধু মাঠ, শহরের ভাঙাচোরা জিনিসপত্র এখানে নিয়ে আসা হয়। অফিসার কয়েকজনকে জিজ্ঞেস করছে হাসানকে চেনে কিনা, যে কিনা ভাঙাচোরা জিনিসের ব্যবসা করে। একজন বলে এখানে হাসান নামের অনেকেই আছে, আপনারা কোন হাসানকে যাচ্ছেন। অফিসার বলে চিকন করে, কিন্তু কেউ ঠিকভাবে বলতে পারে না। তখন একজন বলে আমি জানি হাসান কোথায় থাকে। অফিসার তার কাছ থেকে হাসানের ঠিকানা নেয় আর তারপর আবারও বেরিয়ে পড়ে। দিন গড়িয়ে রাত হয়ে গিয়েছে, এখনো মেহেদিকে খুঁজে পাওয়া যায়নি। তারা সেই ঠিকানায় আসে, একটি বন্ধ দোকানের সামনে। ততক্ষণে সেখানে অন্য একজন লোকও ছিল। সে বাইরে থেকে ধাক্কাধাক্কি করছে আর চিৎকার চেঁচামেচি করছে। ইনি হচ্ছেন হাসানের পাওনাদার, আর হাসান এখানে মাদকের ব্যবসা করে। ওই অফিসার লোকটির সাথে কথা বলার চেষ্টা করছেন, আর মাদকের ব্যবসার কথা শুনে মেহেদির মা ওখানে মাটিতে বসে পড়ে আর কাঁদতে কাঁদতে বলেন আমার ছেলেটার উপর দিয়ে সব কি হচ্ছে। তখন অফিসার ওই দোকানের তালাটি ভেঙে ফেলেন। তারপর ওই লোক আর অফিসার মিলে সবকিছু ভেঙে ভিতরে প্রবেশ করেন। একটু খোঁজাখুঁজির পরেই হাসানকে খুঁজে পাওয়া যায়। অফিসার জিজ্ঞেস করে মেহেদি কোথায়। হাসান প্রথমে বলতে থাকে আমি জানি না। অফিসার তাকে থাপ্পড় মারতে থাকে। তখন হাসান দেখিয়ে দেয় মেহেদি ওই রুমে। অফিসার সেদিকে যায় আর তখনই হাসান সেখান থেকে দৌড় দেয়। দৃশ্য পরিবর্তন হয়। মেহেদির মা মেহেদিকে নিয়ে বাড়িতে ফিরছেন। তার চোখ বেয়ে পানি পড়ছে, কারণ এতক্ষণে তিনি জানতে পেরেছেন মেহেদি একটু কাজের আশায় কত কষ্ট করেছে। সে ভিক্ষার পথও বেছে নিয়েছিল, কারণ তার মায়ের কষ্ট তার আর সহ্য হয় না।
সে পুরুষ মানুষ, তাই সে তার মাকে সাহায্য করতে চায় যে কোনো উপায়ে। মেয়েদের সামনে যে পথই আসছিল সে তাই বেছে নিচ্ছিল। একজন মায়ের জন্য এই সময়টা বড় কষ্টের। দুজনই চুপচাপ বাসের মধ্যে দাঁড়িয়ে আছে। বাস ফিরতে থাকে তাদের শহরে। আর একসময় দৃশ্যের মধ্যে দিয়ে মুভিটি এখানেই শেষ হয়ে যায়। খুব সাধারণ একটি গল্প, অনেকের কাছে হয়তো ভালো লাগেনি, কারণ এই গল্প সমাজের নিচু শ্রেণীর মানুষের গল্প। তাদের গল্প অনেক বড় বড় টুইস্ট থাকে না। সমাজের নিচু শ্রেণীর মানুষের গল্পে থাকে শুধু বেঁচে থাকার সংগ্রাম। মাহাদির মতো হাজার গল্প আমাদের চারপাশে ঘুরে বেড়াচ্ছে। রাস্তা দিয়ে যখন যাবেন, পথের শিশুগুলোর দিকে তাকাবেন, রাস্তার বাচ্চা বাচ্চা হকারগুলোর দিকে তাকাবেন। ওদের প্রত্যেকের জীবন এক একটি সিনেমার গল্প। তো ইরানি মুভিটি আপনার কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন আপনারা। আজকের মতো বিদায়।